আসসালামু আলাইকুম। আমাদের একটু লাইভ প্রবলেম ছিল আর কি, এই জন্য আমরা লাইভটা আবার কেটে আবার পুনরায় আবার চালু করছি। ঠিক আছে, তো এখনো পর্যন্ত যারা হচ্ছে শুনতে পাচ্ছ কিনা, আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা, একটু সাউন্ডের প্রবলেম হয়েছিল, তো সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা এবং একটু আমাকে কমেন্ট করে জানাও সবাই। ঠিক আছে, তারপর ক্লাসটা আমরা শুরু করতেছি। হ্যাঁ, সাউন্ডটা ক্লিয়ার মোটামুটি। ঠিক আছে, তো আমি যেটা বলতেছিলাম যে আমাদের আজকে ক্লাস হচ্ছে আমাদের মাস্টার টপিক সাইকেল টু, যে 3 নাম্বার ক্লাস, চ্যাপ্টার 5 হচ্ছে আমাদের শ্বসন শ্বাস ক্রিয়া। এই চ্যাপ্টারের 3 নাম্বার ক্লাসটা আমরা আজকে নিব। সেই ক্লাসে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে তোমাদের একাডেমিক লেভেলে যারা আছো তাদেরকে হচ্ছে আর কি এখানে আমাদের সিকিউ সবচেয়ে ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে সবচেয়ে সিকিউ যেটা আছে যেখান থেকে আমাদের সৃজনশীল প্রশ্ন, এই সৃজনশীল প্রশ্ন টপিক হচ্ছে আজকে মেইন যেটা, সেটা হচ্ছে আমাদের গ্যাসীয় পরিবহন। ঠিক আছে, তো আমাদের যে গ্যাসীয় পরিবহন যে টপিকটা আছে, মূলত আমরা গ্যাসীয় পরিবহন বলতে কি বোঝায়, আমাদের ফুসফুস তো আমরা চ্যাপ্টার পড়ছি, মূলত কিন্তু এখানে আমাদের অক্সিজেন এবং কিন্তু কার্বন ডাই অক্সাইডের কিন্তু বিনিময় ঘটে। ঠিক আছে, তো দেখো এই যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে বিনিময়, এটা কিভাবে হয়, ঠিক আছে, সেই প্রক্রিয়াটা আমরা আজকে গ্যাসীয় পরিবহন মূলত পড়বো। দেখো আমাদের ফুসফুসের গহ্বরে দেখা যাচ্ছে অ্যালভিওলাসের বাতাস এবং এর এগুলোর প্রাচীরে যে আমাদের কি বলতো কৈশিক নারীর রক্তের মধ্যে যে অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের বিনিময় ঘটে, সেটাই হচ্ছে এক প্রকার কিন্তু আমাদের কি বলবো গ্যাসীয় বিনিময়। এই গ্যাসীয় বিনিময় আমাদের কত প্রকার বা কিভাবে হয় বা আমরা আজকে ডিটেলসে পড়বো। তো আমার সাউন্ডটা ক্লিয়ার কিনা একটু সবাই কমেন্ট করে এবং কথাগুলো শুনতে পাচ্ছ কিনা। এবং আমরা চেষ্টা করবো ক্লাসে যতটুকু ইনফরমেশন আমাদের দেওয়া যায়। ঠিক আছে, দেখো ফার্স্ট আমাদের অক্সিজেন পরিবহন, তো আমি কি বললাম বলতো, ফুসফুসের ভিতরে, ঠিক আছে, ফুসফুসের ভিতরে অ্যালভিওলারের গহ্বরে, ফুসফুসের ভিতরে অ্যালভিওলারের গহ্বরের বাতাস এবং এই যে ফুসফুসের অ্যালভিওলার বা এইগুলোর প্রাচীরে, ঠিক আছে, যে কৈশিক নালীর ভিতরে রক্তের অক্সিজেন এবং কার্বন ডাই অক্সাইডের যে বিনিময়টা ঘটে, এটা হচ্ছে আমাদের গ্যাসীয় পরিবহন। ঠিক আছে, সংঘর্ষে এতটুকু লিখলে এনাফ। পরবর্তী দর্শক, এই যে গ্যাসীয় পরিবহন আমাদের অক্সিজেন পরিবহন এবং কার্বন ডাই অক্সাইড পরিবহন, ঠিক আছে, আমি একটু লিখি। আমাদের মূলত হচ্ছে এই যে গ্যাসীয় পরিবহন, একটু আমি তোমাদেরকে লিখতেছি। ঠিক আছে, গ্যাসীয় পরিবহন, দেখো এই গ্যাসীয় পরিবহনটা আসলে কি, দেখো একটা হচ্ছে অক্সিজেন পরিবহন, একটা হচ্ছে কি কার্বন ডাই অক্সাইড পরিবহন। তাহলে দুইভাবে প্রবাহ, দুইভাবে দুইটার বিনিময়, দুইটা গ্যাস, একটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং কি একটা বলতো অক্সিজেন। ঠিক আছে, দুইটা। এই অক্সিজেন কতভাবে মানে পরিবহন ঘটে এবং কয়টা ধাপে, বা এখানে কার্বন ডাই অক্সাইডের পরিমাণ কিভাবে হয়, আমরা সবগুলো পড়বো। দেখো আমাদের কিন্তু এই যে অক্সিজেনের ক্ষেত্রে পড়বো দুইটা, ঠিক আছে, অক্সিজেনের ক্ষেত্রে কয়টা মনে রাখবো, দুইটা। কয়টা, দুইটা। সেই দুইটা হচ্ছে কি, একটা হচ্ছে আমাদের কি ভৌত, আর একটা কি বলতো আমাদের রাসায়নিক। ঠিক আছে, আমি একটু সংক্ষেপে লিখলাম, একটা হচ্ছে ভৌত আর একটা কি, একটা হচ্ছে ভৌত, একটা হচ্ছে কি রাসায়নিক। এবং সেম ভাবে আমাদের কার্বন ডাই অক্সাইড পরিবহন হয় তিনটা মাধ্যমে। ঠিক আছে, তিনটা, একটা হচ্ছে ভৌত বাইকার্বনেট যৌগ রূপে, আরেকটা হচ্ছে কার্বমিন হিমোগ্লোবিন রূপে। ঠিক আছে, জাস্ট এতটুকু পড়বো আমরা ক্লাসে। দেখো আমরা হচ্ছে ফার্স্ট একটু আসি আমাদের ক্লাসে, তোমরা হচ্ছে কি শুনতে পাচ্ছ আমার কথাটা ক্লিয়ার কিনা। দেখো কি বলছে, কার্বন ডাই অক্সাইড পরিবহন, দেখো আমি কিন্তু বলছিলাম দুই ভাবে, সেটা হচ্ছে একটা কিন্তু তার প্রথম ছিল কি ভৌত দ্রবণ রূপে। ঠিক আছে, ভৌত দ্রবণ রূপে, একটু খেয়াল করো এই যে ভৌত দ্রবণ রূপে বা যেটা কার্বন ডাই অক্সাইড, দেখো আমরা এখানে আমাদের বইতে ইনফরমেশনটা আজমল বইতে নাই, সেটা হচ্ছে কি দেখো পুরো একটা ইনফরমেশন পড়বো, সেটা হচ্ছে এখানে দেখো সেটা একটু খেয়াল করো, বলছে দেখো এই যে তথ্যটা, সেটা হলো কি রক্তে সাধারণত বলছে কি 23 থেকে 29 যে পরিমাণটা দেওয়া আছে, এটা দেখো তিনটা ভিন্ন পদ্ধতিতে প্রবাহিত হয়। ঠিক আছে, তিনটা ভিন্ন পদ্ধতিতে প্রবাহিত হয়। ঠিক আছে, যাতে এতটুকু মনে রাখবা। এবং দেখো যে এটা হচ্ছে কার্বন ডাই অক্সাইড পরিবহন, সরি সরি সরি, কার্বন ডাই অক্সাইড চলে আসছে। ঠিক আছে, অক্সিজেন পরিবহন, ভুল হয়েছে একটু, অক্সিজেন পরিবহন। ঠিক আছে, অক্সিজেন পরিবহন, দেখো ভৌত দ্রবণ রূপে একটা, আর একটা হচ্ছে কিন্তু আমাদের রাসায়নিক পরিবহন, একটা হচ্ছে ভৌত আর একটা হচ্ছে কিন্তু রাসায়নিক যৌগ রূপে, দুইটা পরিবহনের কথা বলা হয়েছে। এখন আসলে বেসিক্যালি সেটা হচ্ছে কি বলছে, এই যে ভৌত দ্রবণ রূপে আমাদের কিভাবে কি হয়, ঠিক আছে, আজমল স্যারের বইতে পড়বা, আলিম স্যারের বইতে পড়বা, আমি টোটাল দুইটা বইয়ের তথ্য একসাথে করে তোমাদেরকে আর কি তথ্যটা বা স্লাইডটা সাজাইছি। ঠিক আছে, সেটা হচ্ছে দেখো প্রতিটি বা প্রতি 100 ml রক্তে, অর্থাৎ আমাদের কিন্তু 100 ml আমরা হিসাব করতেছি, প্রতি 100 ml রক্তে
0.2 ml, ঠিক আছে, 0.2 ml অক্সিজেন ভৌত দ্রবণ হিসেবে পরিবাহিত হয়, যা মোট অক্সিজেনের পরিবহনের কত পার্সেন্ট? 2%। তাহলে এই যে 2% জিনিসটা, এটা কিন্তু তোমাদের আজমল স্যারের বইতে দেওয়া না, এটা আলিম স্যারের বইতে একটা তথ্য, ঠিক আছে। তাহলে যা বলছে, অর্থাৎ প্রতি 100 মিলি রক্তে 0.2 ml অক্সিজেন ভৌত দ্রবণ হিসেবে পরিবাহিত হয়, যা কি মোট অক্সিজেনের কত পার্সেন্ট বলছে? 2%, ঠিক আছে। মোট 100% অক্সিজেন থাকলে তার 2% হচ্ছে কি আমাদের ভৌত পরিবহন হিসেবে কিন্তু প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। পরবর্তী কি বলছে? দ্রবীভূত অংশ দেখো রক্তে 100 ml এইচজি চাপ সৃষ্টি করে। এই যে ভৌত দ্রবণ রূপে আমাদের যে অক্সিজেন পরিবহন হচ্ছে, মূলত 100 দেখো এইচজি যেটা পরিমাণ দেওয়া আছে, এই যে চাপটা সৃষ্টি করে সেটা হচ্ছে আমাদের কোনটা? এই যে ভৌত দ্রবণ, ভৌত পরিবহন, ঠিক আছে। পরবর্তী দেখো রাসায়নিক পরিবহন, যে আমরা দ্বিতীয় ধাপ করতেছিলাম অক্সিজেন, সেটা দেখো এখানে কি বলছে, আমাদের ওইখানে যেটা করতেছিলাম কত পার্সেন্ট? 2%, সেটা হচ্ছে কি ভৌত দ্রবণ রূপে। এইখানে আমাদের যে রাসায়নিক যৌগ রূপে এর কত পার্সেন্ট দেখো, সেটা হচ্ছে 98% অক্সিজেন পরিবাহিত হয়। তাহলে যদি পরীক্ষাতে কোশ্চেন আসে যে অক্সিজেন পরিবহনে ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট প্রবাহিত হয়, তাহলে কি হবে? 2%। আর যদি পরীক্ষায় কোশ্চেন আসে যদি রাসায়নিক পরিবহন রূপে কত পার্সেন্ট? 98%। দুইটা জিনিস ক্লিয়ার কিনা একটু সবাই জানো, ঠিক আছে। দুইটা জিনিস ক্লিয়ার কিনা একটু সবাই জানো, ঠিক আছে। ক্লিয়ার কিনা একটু জানো। এবং দেখো এই যে 98% আমাদের কিন্তু রাসায়নিক যৌগ রূপে রক্ত দ্বারা প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। এতটুকু করবা। এবং দেখো এখানে কি হচ্ছে মেইনলি, দেখো অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হয়ে, যখন একটা অক্সিজেন হিমোগ্লোবিনের সাথে যুক্ত হচ্ছে, তাহলে তার নাম কি হবে? নাম কি হবে? যেহেতু অক্সিজেনের সাথে যুক্ত হচ্ছে তার নাম থাকবে, যেহেতু হিমোগ্লোবিনের সাথে নাম যুক্ত হচ্ছে তাহলে কি হবে? অক্সি হিমোগ্লোবিন গঠন করবে। তাহলে অক্সিজেন এবং হিমোগ্লোবিন মিলে গঠন করবে কি? অক্সি হিমোগ্লোবিন, ঠিক আছে। এবং দেখো এখানে যেটা করবা, দেখো 100 ml রক্তে 19 ml অক্সিজেন বাহিত হয়। তাহলে এইখানে আমরা কি বুঝলাম বলতো? ওইখানে পড়তেছিলাম প্রতি 100 ml রক্তে ভৌত দ্রবণ রূপে 0.2 ml, ঠিক আছে। আর এখানে কি হচ্ছে? প্রতি 100 ml রক্তে 19 ml, ঠিক আছে, বা 19 ml যে রক্ত অক্সিজেন বাহিত হচ্ছে, এটা জাস্ট এতটুকু তোমাকে পড়তে হবে। তাহলে দুইটা জিনিস তুমি ক্লিয়ার। ভৌত দ্রবণ রূপে দুইটা জিনিস করলাম, 2% যায় 2%, এবং হচ্ছে আমাদের কি 0.2, ঠিক আছে। এখানে কিন্তু 2, ঠিক আছে। পরবর্তীতে আসো, এখানে বলছে 98%, এবং এখানে 100 ml কত? ওইখানে ছিল হচ্ছে 0.2 ml, এখানে হচ্ছে কত? 19, ঠিক আছে। এতটুকু তোমাকে বুঝতে হবে। এখন আসো, একটি হিমোগ্লোবিন, একটা গুরুত্বপূর্ণ লাইন আছে, একটি হিমোগ্লোবিন অণু 4টা অক্সিজেন অণুর সাথে যুক্ত হয়। একটা হিমোগ্লোবিন অণু কয়টা অক্সিজেন অণুর সাথে যুক্ত হবে? 4টা, ঠিক আছে, 4টা। এখনো সেখানে কি বলছে, এর কাজ কি? রক্তের পিএইচ এর মান বেশি থাকলে অক্সিজেনের প্রতি হিমোগ্লোবিন আকর্ষণ বেশি থাকে। এগুলো এক্সট্রা লাইন আর কি, মনে রাখলে রাখবা, না রাখলে সমস্যা নাই, ঠিক আছে। এখানে আরো একটা এক্সট্রা তথ্য আমাদের মাধ্যমিক বই থেকে, সেটা হচ্ছে কি বলছে দেখো, অক্সি হিমোগ্লোবিন গঠন বিক্রিয়াটি 0.01 সেকেন্ডের কম সময়ে সংঘটিত হয়। অর্থাৎ এই যে প্রক্রিয়াটা বা অক্সি হিমোগ্লোবিন গঠন করবে, এটার সময়কাল কতটুকু বলছে দেখো, 0.01 সেকেন্ড, ঠিক আছে, 0.01 সেকেন্ড, এতটুকু করতে হবে। পরবর্তীতে আসে এর কাজকে তাপমাত্রা, পিএইচ এবং রক্তকণিকার ডাইফসফোগ্লিসারেট এই বিক্রিয়াটা প্রভাবিত করে। তাহলে এই বিক্রিয়া প্রভাবিত করে কি আমাদের বলছে দেখো, তাপমাত্রা, পিএইচ এবং রক্তকণিকার মধ্যে কি থাকবে? সেটা হচ্ছে ডাইফসফোগ্লিসারেট বিক্রিয়া কে প্রভাবিত করে, ঠিক আছে। অর্থাৎ এখন আসো, আমরা যে অক্সিজেন পরিবহন করলাম, এখান থেকে জাস্ট আমাদের কয়টা তথ্য লাগবে দেখো তো। জাস্ট আমি একটু লিখি, দেখো অক্সিজেন পরিবহন, ঠিক আছে। একটু খেয়াল করো, দেখো কয়েকটা তথ্য। অক্সিজেন পরিবহন মনে করেন পড়ি, এখান থেকে ফার্স্ট কি আমাদের হচ্ছিল কি বলতো? ভৌত ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট যাচ্ছিল? 2%, ঠিক আছে। ভৌত দ্রবণ রূপে কত পার্সেন্ট দেখো, তোমরা যখন পড়বা, মূল বই যখন পড়বা, সাথে খাতা নিয়ে বসবা, ঠিক আছে, সাথে খাতা নিয়ে বসবা, এবং সাথে সাথে লিখবা যে পয়েন্টটা তোমার গুরুত্বপূর্ণ, তুমি তো বুঝতে পারবা যে এটা আমার গুরুত্বপূর্ণ, জাস্ট ওই পয়েন্টটুকু তোমাকে পয়েন্ট আউট করে লিখবা এবং পড়বা। দেখো আমরা অক্সিজেন পরিমাণে ভৌতর ক্ষেত্রে হচ্ছে কত পার্সেন্ট পড়ছি? 2%, ঠিক আছে। এই 2% এর এখানে প্রতি 100 ml এ, প্রতি 100 ml এ জন্য কত বলতো? 0.2 নাকি 0.2 বলো তো? 0.2 নাকি 0.2 একটু বলো, 0.2 নাকি 0.2 বলো? 0.2, ঠিক আছে, 0.2 ml কিন্তু প্রবাহিত হচ্ছে। এখন আসো, জাস্ট এখান থেকে এতটুকু তথ্য তোমার জন্য এনাফ। এখন পরবর্তীতে আসো, দেখো এখান থেকে কি করবা? রাসায়নিকের ক্ষেত্রে, ঠিক আছে, রাসায়নিক
তাহলে রাসায়নিকের ক্ষেত্রে কতটুকু পড়বা দেখো, এখানে জাস্ট আমরা কি পড়লাম একটু আগে, রাসায়নিকের ক্ষেত্রে কত পার্সেন্ট হচ্ছিল, তাহলে এই ক্ষেত্রে অক্সিজেনের ক্ষেত্রে 98% হবে। আর এখানে আমাদের কত, প্রতি 100 ml কত যাচ্ছিল বলো তো, প্রতি 100 ml, একটু সবাই কমেন্ট করো তো, প্রতি 100 ml এখানে কত যাচ্ছিল আমাদের রাসায়নিকের ক্ষেত্রে, প্রতি 100 ml কত, সবাই একটু কমেন্ট করো, প্রতি 100 ml কত। বলো বলো। সেটা হলো প্রতি 100 ml আমাদের কত ছিল বলতো, 19। ঠিক আছে, জাস্ট এতটুকু তথ্য আমাদেরকে একটু পড়তে হবে, এখানে তোমার ভাইটাল তথ্য হচ্ছে এতটুকু জাস্ট। ঠিক আছে, পরবর্তীতে আসো, দেখো আমাদের পরবর্তীতে আমরা কি করছিলাম, যে হচ্ছে আমরা কয়েকটা পয়েন্ট আউট করছি। ঠিক আছে, পরবর্তীতে দেখো আমরা যেটা করছি সেটা হচ্ছে এখান থেকে ওই, দেখো এই যে সেটা হলো, দেখো এখান থেকে আমি পড়ছিলাম কি, যে একটা হিমোগ্লোবিন অণু কয়টা অক্সিজেনের সাথে যুক্ত হবে, চারটা। ঠিক আছে, জাস্ট কয়টা, চারটা। এবং এই যে অক্সি হিমোগ্লোবিন গঠন করতেছে, এটার সময়কাল কত, 0.01 সেকেন্ড। ঠিক আছে, 0.01 সেকেন্ড। এখান থেকে জাস্ট এতটুকু পড়বা। তোমাদের পরীক্ষার সময় কিন্তু গ্যাসীয় পরিবহনের কথা আসবে, দুইটা গ্যাসের কথা বলে দিবে, সেই দুইটা গ্যাস কি, অক্সিজেন একটা, কার্বন ডাইঅক্সাইড একটা। ঠিক আছে, এবং এদের পরিবহনের কথা বলবে, তখন কিন্তু তোমাকে ধাপে ধাপে কিন্তু এগুলো লিখতে হবে। ঠিক আছে, পরবর্তীতে দেখো কি বলছে, পরবর্তীতে আমাদের স্লাইড দেখি আমরা একটু, দেখো কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এই কার্বন ডাইঅক্সাইড পরিবহন মূলত দেখো তিনটা তিনটা ভিন্ন পদ্ধতিতে আর কি সংগঠিত হয়। ঠিক আছে, ফার্স্ট সেটা হচ্ছে আমাদের কি, ভৌত। ঠিক আছে, ফার্স্ট যেটা আমাদের কি, ভৌত দ্রবণ রূপে। দেখো এই যে ভৌত দ্রবণ রূপে কিন্তু অক্সিজেনের ক্ষেত্রে যাচ্ছিল 2%, এখন ভৌত দ্রবণ রূপে আমাদের এখানে যাচ্ছে কত পার্সেন্ট বলো তো, জাস্ট 5%। কত পার্সেন্ট, 5%। তোমাদের এই পার্সেন্টেজ নিয়ে আজমল স্যার এবং আলিম স্যারের মধ্যে একটু ঝামেলা আছে। ঠিক আছে, এই স্যার হচ্ছে 100% মিলাইছে, আজমল স্যার কিন্তু মিলাইতে পারেনি জিনিসটা। ঠিক আছে, পরবর্তী দেখো কি বলছে, কার্বন ডাইঅক্সাইড রক্তের প্লাজমার পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড রূপে পরিবাহিত হয়। একটু পড়ি আমি, তারপর তোমাকে বিক্রিয়া দ্বারা বোঝাচ্ছি। ঠিক আছে, হয়। ঠিক আছে, কি বলছে, কার্বন ডাইঅক্সাইড রক্তের প্লাজমার সাথে পানিতে দ্রবীভূত হয়ে কার্বনিক অ্যাসিড গঠন করে বা পরিবাহিত হয়, এতটুকু। এখন আসো, এই যে বিক্রিয়াটা কোন এনজাইম দ্বারা হয়, কি এনজাইম বলতো, আমাদের এনহাইড্রেস এনজাইম। ঠিক আছে, পরবর্তীতে এখন আসো, এই যে এনহাইড্রিক এনজাইম, এটা শুধুমাত্র আরবিসি তে থাকে। জাস্ট আমরা দেখো এখানে মূলত যে কথাটা বলছে, জাস্ট তোমার এখন বোঝা দরকার না, আসো সেটা বলছে আমাদের কার্বন ডাইঅক্সাইড। কার্বন ডাইঅক্সাইড এটা কিন্তু ভৌত করতেছি, কার্বন ডাইঅক্সাইড। ঠিক আছে, এর সাথে কি যুক্ত হচ্ছে বলতো, পানি। এর সাথে যুক্ত হয়ে কি তৈরি করতেছে, কার্বন ডাইঅক্সাইড। কি কি তৈরি হচ্ছে, কার্বনিক অ্যাসিড। দেখো কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে কি তৈরি করছে, কার্বনিক অ্যাসিড। এটাকে কিন্তু কার্বনিক অ্যাসিড বলে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের কি, কার্বনিক অ্যাসিড। এখন এই যে কার্বনিক অ্যাসিডটা তৈরি হচ্ছে কোন একটা প্রভাবকের সহায়তায়, সেই প্রভাবকটা কি, আমাদের কার্বনিক এনহাইড্রেস। ঠিক আছে, কার্বনিক এনহাইড্রেস। ঠিক আছে, কার্বনিক এনহাইড্রেস, এই যে এনজাইমের সহায়তায় আর কি আমাদের কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে কি তৈরি করতেছে, কার্বনিক অ্যাসিড এর সাহায্যে। এবং এই যে কার্বনিক এনহাইড্রেস এনজাইম, এটা কিন্তু আমাদের থাকে কিন্তু আরবিসি তে। ঠিক আছে, এটা কোথায় থাকে, আমাদের লোহিত রক্তকণিকা বা আরবিসি তে থাকে। জাস্ট তোমাদের ভৌত দ্রবণের ক্ষেত্রে এতটুকু এনাফ, তোমাদের কার্বন ডাইঅক্সাইডের ক্ষেত্রে। ঠিক আছে, দেখো ততটুকু এখানে আমাদের স্লাইডে আছে। এখন আসলে কি বলছে, ভৌত দ্রবণ রূপে 5% পরিবাহিত হয় কার্বন ডাইঅক্সাইড রক্তের প্লাজমার সাথে। ওই যে কার্বন ডাইঅক্সাইড রক্তের প্লাজমা, যেমন কার্বন ডাইঅক্সাইড সাথে কি যুক্ত হচ্ছিল, পানি যুক্ত হয়ে কি তৈরি করতেছিল, কার্বনিক এনহাইড্রেস এনজাইমের সহায়তায় কার্বনিক অ্যাসিড। দেখো ঠিক সেই কথাটাই কিন্তু এখানে বলছে। এবং দেখো 1000 অণু কার্বন ডাইঅক্সাইডের মধ্যে মাত্র 1 অণু কার্বনিক অ্যাসিড, মাত্র কত অণু বলতো, কার্বনিক অ্যাসিড বিদ্যমান থাকে। ঠিক আছে, এবং দেখো সেই বিক্রিয়াটা, তাহলে সেই বিক্রিয়াটা কি, আমাদের কার্বন ডাইঅক্সাইডের সাথে পানি যুক্ত হয়ে কার্বনিক অ্যাসিড তৈরি হয়েছে। এই বিক্রিয়া আমাদের প্রভাব হিসেবে কোনটা ছিল, কার্বনিক এনহাইড্রেস এনজাইম। ক্লিয়ার, আমি যে বিক্রিয়াটা লিখছিলাম এটা কি তুমি বুঝতে পারছো কিনা, একটু সবাই জানো। ঠিক আছে, এবং কার্বনিক এনহাইড্রেস এনজাইমটা শুধুমাত্র কিসে বলছিলাম, শুধুমাত্র করে থাকবে লোহিত রক্তকণিকা বা
আরবিসি। তো কার্বন ডাই অক্সাইডের ভৌত পরিবহন বুঝতে পারছো কিনা সবাই একটু ক্লিয়ার কিনা একটু জানো। সবাই ক্লিয়ার কিনা একটু জানো কমেন্ট করে যতটুকু বুঝতে পারছো কি। ক্লিয়ার কিনা একটু জানো সবাই, ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইড এখানে কি পড়লাম দেখো 5%। তারপরে কি কার্বন ডাইঅক্সাইডের সাথে পানিযুক্ত কার্বনিক অ্যাসিড কোন এনজাইমের সহায়তায় কার্বনিক এনহাইড্রেজ এনজাইম, এবং কার্বনিক এনহাইড্রেজ এনজাইমটা শুধুমাত্র করে থাকবে লোহিত রক্তকণিকায়। এইটুকু হচ্ছে আমাদের ভৌত দ্রবণ হিসেবে কিন্তু পরিবাহিত হবে, ঠিক আছে। পরবর্তী কার্বন ডাইঅক্সাইডের পরবর্তীতে আসি। দেখো এখানে কি বলছে কার্বন ডাইঅক্সাইড পরিবহন, এখানে দেখো কার্বামিনো যৌগ রূপে, ঠিক আছে। তোমাদের যতটুকু তথ্য লাগবে ঠিক ততটুকু তথ্য স্লাইডে ওঠানো হয়েছে। দেখো মোট কার্বন ডাইঅক্সাইডের আজমান স্যার বলছে 27% এবং আলিম স্যার কি বলছে দেখো 10% কার্বামিনো যৌগ, ঠিক আছে। জাস্ট পার্সেন্টেজটা একটু দুই কাটারের মধ্যে মনে রাখবা আর কি। এটা হচ্ছে মোট কার্বন ডাইঅক্সাইডের 27% বা 10% কার্বামিনো যৌগ হিসেবে পরিবাহিত হয়। কত পার্সেন্ট কার্বামিনো যৌগ হিসেবে পরিবাহিত হয়। এবং দেখো এই যে কার্বামিনো যৌগ হিসেবে পরিবাহিত হচ্ছে এর মধ্যে দেখো কার্বামিনো হিমোগ্লোবিন রূপে এতটুকু যাবে এবং কার্বামিনো প্রোটিন রূপে এতটুকু যাবে। তাহলে তোমাকে এখানে কি লিখতে হবে এটা তোমাকে বুঝতে হবে জিনিসটা আসলে কি। দেখো যখন আমাদের কার্বন ডাই অক্সাইডটা ছিল, এখন ওই যে কার্বন ডাই অক্সাইড, ঠিক আছে, যখন ওই যে কার্বন ডাই অক্সাইডের সাথে কি যুক্ত হবে এখন বলো তো, হিমোগ্লোবিন যুক্ত হবে এবং হিমোগ্লোবিনের সেই প্রোটিন অংশটুকু আমাদের অ্যামিন, ঠিক আছে, এটা যুক্ত হয়ে ঠিক গঠন করবে কি বলতো আমাদের কার্বামিনো হিমোগ্লোবিন, ঠিক আছে। সেটা হচ্ছে কি আমি একটু বিক্রিয়াটা লিখে দেখো। কার্বন ডাই অক্সাইডের সাথে হচ্ছে কি যুক্ত হচ্ছে দেখো, এই এই যে এইটুকু যুক্ত হয়ে কি তৈরি করবে কার্বামিনো হিমোগ্লোবিন, ঠিক আছে। কার্বামিনো হিমোগ্লোবিন কিন্তু তৈরি করবে। এইটুকু জিনিস তোমাদেরকে বুঝতে হবে, ঠিক আছে। কার্বামিনো হিমোগ্লোবিন এটা হচ্ছে আমাদের কিভাবে প্রবাহিত হচ্ছে, সেটা হচ্ছে কার্বামিনো যৌগ, ঠিক আছে। এর সাথে তাহলে এখন বিক্রিয়া করে আমাদের কি তৈরি হবে এটা তোমাকে একটু সবাই একটু লেখো তো, এর সাথে এটা বিক্রিয়া করে কি হইতে পারে একটু সবাই কমেন্টে একটু লেখো, এটার সাথে বিক্রিয়া করে আর কি আমাদের কি হইতে পারে, আমি একটু কমেন্টটা দেখি। কার্বন ডাই অক্সাইডের সাথে কি যুক্ত হচ্ছে বলতো, হিমোগ্লোবিন এবং অ্যামিন, ঠিক আছে। এটা যুক্ত যুক্ত হয়ে কি তৈরি করতেছে কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে এটার সংকেত কি হবে, এটার সংকেত হবে কিন্তু আমাদের কি বলতো, আমি কি লিখবো নাকি তোমরা লিখবা বলো তো, তোমরা লিখবা নাকি আমি লিখবো। সেটা হচ্ছে HbN, তারপরে কি বলতো HbNH3OH, এটা হচ্ছে আমাদের সেই কার্বামিনো হিমোগ্লোবিন। তাহলে কি হচ্ছে আমাদের কার্বন ডাই অক্সাইডের সাথে কি যুক্ত হচ্ছে হিমোগ্লোবিন, সাথে হচ্ছে অ্যামিনো অংশটা প্রোটিন অংশ, অ্যামিনটা কিন্তু প্রোটিন অংশ, ঠিক আছে। এটা যুক্ত হয়ে কার্বামিনো হিমোগ্লোবিন জাস্ট এতটুকু তৈরি হচ্ছে, ঠিক আছে। এবার এখান থেকে দেখো যে প্রতি 100 ml যেটা আমরা পড়তেছিলাম, প্রতি 100 ml, এই যে প্রতি 100 ml রক্তের মাত্র 3 ml কার্বামিনো যৌগ হিসেবে প্রবাহিত হয়। অর্থাৎ আমরা কিন্তু পড়তেছি আমাদের কার্বামিনো যৌগ। তাহলে মোট 100 ml এর কত ml হচ্ছে কার্বামিনো যৌগ হিসেবে যাচ্ছে, মাত্র 3 ml। এই 3 ml কে আবার দুইটা ভাগে ভাগ হয়েছে। এই 3 ml এর ভিতরে দেখো কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে কত 2 ml এবং কার্বামিনো প্রোটিন হিসেবে কিন্তু যাবে কত ml 1 ml, ঠিক আছে। কত ml 1 ml। তাহলে আমরা এখান থেকে মূলত কি বুঝতেছি, আমাদের বেসিক্যালি বুঝতেছি হচ্ছে আমাদের কি যুক্ত হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে কি বিক্রিয়া করতেছে হিমোগ্লোবিন, সাথে হচ্ছে প্রোটিন অংশে অ্যামিন যুক্ত হয়ে কি তৈরি করতেছে কার্বামিনো হিমোগ্লোবিন তৈরি করতেছে, তাই না। এর পরবর্তীতে কি হচ্ছে, ওই যে প্রতি 100 ml এর ভিতরে মাত্র 3 ml কার্বামিনো হিমোগ্লোবিন রূপে যাচ্ছে। এই 3 ml কে আবার দুইটা ভাগে ভাগ করা হয়েছে। তার ভিতরে 2 ml যাচ্ছে হচ্ছে আমাদের কিন্তু কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে, এবং দেখো কার্বামিনো যৌগ হিসেবে কিন্তু 3 ml ছিল, এবং এই 3 ml এর থেকে কার্বামিনো হিমোগ্লোবিন হিসেবে কিন্তু যাচ্ছে 2 ml এবং কার্বামিনো প্রোটিন হিসেবে যাচ্ছে কিন্তু মাত্র 1 ml, ঠিক আছে। এইটা হচ্ছে আমাদের আর কি কার্বামিনো যৌগ হিসেবে, ঠিক আছে, কার্বামিনো যৌগ হিসেবে। জাস্ট এতটুকু তোমাদেরকে একটু জানতে হবে, ঠিক আছে। জাস্ট এখান থেকে এতটুকু লিখলে তোমার জন্য এনাফ। পরবর্তীতে দেখো কার্বন ডাই অক্সাইড পরিবহন, ঠিক আছে। কার্বন ডাই অক্সাইড পরিবহন অর্থাৎ এখানে কার্বন ডাই অক্সাইড পরিবহনে আমাদের 3 নাম্বার যেটা ছিল
বাইকার্বনেট যৌগ, ঠিক আছে। এই বাইকার্বনেট নিয়ে অনেক খেলা আছে আজকে, ঠিক আছে। বাইকার্বনেট হচ্ছে মূলত আমাদের ক্লোরাইড শিফটের ক্ষেত্রে হবে আর কি, এটা আমাদের আজকে বুঝতে হবে, সেটা হচ্ছে আমরা বুঝবো। বাট তোমাকে এইখান থেকে কতটুকু তথ্য তুমি পড়বা আর ক্লোরাইড শিফট আমি তোমাকে বুঝাবো মেইনলি, ঠিক আছে। তোমাদের আজমল স্যারের বইটা আমি স্ক্রিনশট দিয়ে রাখছি, ওইখান থেকে তোমাদেরকে বইয়ের লাইন বাই লাইন বোঝাই দিব, সমস্যা নেই। দেখো সেটা হচ্ছে বাইকার্বনেট হিসেবে যৌগ যেটা বলছে, দেখো মোট কার্বন ডাই অক্সাইডে কত পার্সেন্ট, 65%। এবং আলিম স্যার কি লিখছে, আলিম স্যার এবং মাননীয় বইতে দেখবো 85%, ঠিক আছে। প্রতি পার্সেন্টেজটা মিলাইছে আর কি, সেটা হচ্ছে যৌগ হিসেবে পরিবাহিত হয়। তাহলে দেখো এই যে সোডিয়াম আর পটাশিয়াম কার্বনেট বাইকার্বনেট, ঠিক আছে, এটা হচ্ছে দেখো জাস্ট এতটুকু আপাতত মনে রাখো, সোডিয়াম বাইকার্বনেটটা রক্তরসের মাধ্যমে যায় এবং পটাশিয়াম বাইকার্বনেটটা লোহিত রক্তকণিকার মাধ্যমে যায়। এটা অনেক সময় আমাদের এমসিকিউ তে আসলে তোমরা একটু ঘোলাই ফেলো, ঠিক আছে। তার জন্য সহজভাবে মনে রাখো, দেখো কে কে মানে কি পটাশিয়াম, তাহলে পটাশিয়াম কে কে যদি বলতেছে তাহলে দেখো ক উচ্চারণ আসতেছে। এবং যদি মনে থাকে দেখো লোহিত কণিকা, তাহলে কণিকার এখানে কি আছে ক, তার মানে কিসের সম্পর্ক থাকবে, ক ক সম্পর্ক থাকবে। ক ক সম্পর্ক মানে হচ্ছে কি বলতো আমাদের, কি বলতো সেটা হচ্ছে লোহিত কণিকার মধ্য দিয়ে যাবে কোনটা, পটাশিয়াম বাই কার্বনেট, ঠিক আছে। এখন আসলে মূলত আমাদের ক্লোরাইড শিফটটা তোমাদেরকে জানতে হবে। এই যে ক্লোরাইড শিফটটা আসলে মূলত কি, এটা হচ্ছে দেখো আমি তোমাদেরকে একটু সাজাইছি আর কি, দেখো তোমরা বুঝতে পারবো খুব সহজে আর কি। বুঝতে পারছো, দেখো সংজ্ঞাটা মূলত দেখো একদম সহজ হিসেবে, বই কিন্তু ভেবে দেওয়া নাই, জাস্ট আমি একদম একটু সহজ করার জন্য সাজানো, সেটা হচ্ছে দেখো সংজ্ঞা। এখন লোহিত বা ক্লোরাইড শিফটের সংজ্ঞাটা কি, লোহিত কণিকা হতে আমাদের যে বাইকার্বনেট আয়নটা, ঠিক আছে, বাইকার্বনেট আয়নটা প্লাজমায় যাবে, ঠিক আছে, প্লাজমায় যাবে। আবার কি হবে, প্লাজমা থেকে কি আসবে, সমমোলার, অর্থাৎ কি সমমোলার কি আসবে, ক্লোরাইড লোহিত কণিকাতে প্রবেশ করবে। এই যে প্রবেশ করা অর্থাৎ কি তোমার ক্লোরাইড এবং বাইকার্বনেটের যে আদান প্রদানটা হওয়া, এটা হচ্ছে আমাদের কিন্তু মূলত ক্লোরাইড শিফট, ঠিক আছে। এটা হচ্ছে মূলত আমাদের কি ক্লোরাইড শিফট। এই ক্লোরাইড শিফটের হচ্ছে আরো নামকরণ করা হয়েছিল বিজ্ঞানী, যেহেতু হ্যামবার্গারের নাম অনুসারে কিন্তু আর কি একে হ্যামবার্গার শিফট বলা হয়, যেহেতু উনি আবিষ্কার করছিল আর কি এটা। এখন আসো এই যে বিস্তারিত তথ্য যেটা পড়বো, এই তথ্যটা পড়বো যখন বুঝতে পারবো কখন, যখন তোমাকে আমি ডিটেলস একটু লিখবো বিক্রিয়াটা, দেখো সেটা হচ্ছে বলি, দেখো একটু আঁকি আর কি। এইটা হচ্ছে একটা আরবিসি, এটা হচ্ছে একটা আরবিসি, ধরে নাও এটা একটা হচ্ছে কি আরবিসি। এখন আরবিসি যেহেতু বলতেছে, তাহলে লোহিত কণিকায় কি হবে আরবিসি, দেখো টিস্যু রস থেকে, ঠিক আছে, আমাদের যে টিস্যু রস থেকে কি হবে বলতো, টিস্যু রস থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড প্রথমে কই আসবে, প্লাজমায়। তাহলে টিস্যু রস থেকে কার্বন ডাই অক্সাইড প্রথমে কই আসবে, টিস্যু রস থেকে কার্বন ডাই অক্সাইডটা প্রথমে কই আসবে, প্লাজমায়। আমি যদি একটু লিখি আর কি, বাংলা কথাটাই তোমাদেরকে মনে করে লিখতেছি, সেটা হচ্ছে কি টিস্যু রস, ঠিক আছে। টিস্যু রস হতে কার্বন ডাই অক্সাইড, কার্বন ডাই অক্সাইড কই আসবে, প্লাজমায়। ক্লিয়ার, কই আসবে, প্লাজমায়। প্লাজমায় আসার পরবর্তীতে কি হবে, প্লাজমায় আসার পরবর্তীতে তোমার কি হবে বলতো, কি কমেন্টটা, যেহেতু কার্বন ডাই অক্সাইডের টিস্যু রস থেকে আমাদের প্লাজমা আসতেছে, এর পরবর্তীতে কই আসবে, লোহিত রক্তকণিকা, ঠিক আছে। যখন এখানে প্রবেশ করবে, ঠিক আছে, এখানে কিসের সাথে যুক্ত হবে, পানির সাথে যুক্ত হবে, ঠিক আছে। পানির সাথে যুক্ত হয়ে এখানে কি তৈরি করবে, আমরা জানি কার্বন ডাই অক্সাইডের পানি মিলে যুক্ত হয়ে কি তৈরি করে বলতো, কার্বনিক অ্যাসিড, H2CO3। এখন এই কার্বনিক অ্যাসিডকে ভাঙলে আমরা দুইটা আয়ন পাবো, কার্বনিক অ্যাসিডকে ভাঙলে আমরা দুইটা আয়ন পাবো, ঠিক আছে, দুইটা আয়ন, একটু কালারটা চেঞ্জ করে দিলে বুঝতে পারবা। দুইটা আয়ন কি কি, একটা হচ্ছে আমাদের কি হাইড্রোজেন আয়ন, আর একটা হচ্ছে কি বলতো আমাদের বাইকার্বনেট আয়ন, ঠিক আছে। আর একটা হচ্ছে আমাদের কি বাইকার্বনেট আয়ন। এই যে হাইড্রোজেন আয়ন এবং বাইকার্বনেট দুইটা আয়ন পাইলাম, ঠিক আছে, এই যে দুইটা আয়ন পাইলাম। এবং রক্তের ভিতরে দেখো আমাদের কিন্তু সেই লবণ অর্থাৎ কি সোডিয়াম ক্লোরাইড থাকবে, ঠিক আছে। আমি একটু সোডিয়াম ক্লোরাইডটা যেহেতু এর ভিতরে থাকবে, ভিতরে কিন্তু থাকবে, ঠিক আছে, সোডিয়াম ক্লোরাইডটা। এখন এইখানে এই যে বাইকার্বনেট আয়নটা যে ভাঙছে, ঠিক আছে, এখান থেকে দেখো এই যে ক্লোরিন, এখানে হচ্ছে দেখো এটা যদি আমি একটু ভাঙি, এটা হবে হচ্ছে আমাদের ক্লোরিন, আর এটা হবে কি বলতো আমাদের সোডিয়াম, ঠিক আছে, এটা হবে কি আমাদের সোডিয়াম। এখন এইখান থেকে একটা হচ্ছে নেগেটিভ বের হয়ে যাচ্ছে, আর একটা কি বলতো প্রবেশ করতেছে। তাহলে তোমাকে ঘাটতি অবশ্যই পূরণ করার জন্য, যেহেতু একজন চলে যাচ্ছে, ওকে আবার ঘাটতি পূরণ করার জন্য আরেকটা আসতেছে। এই যে আদান প্রদান, ঠিক আছে, একটু আগে পড়লাম না, এই যে আদান প্রদান হচ্ছে তোমার বাইকার্বনেট আয়ন এবং
ক্লোরাইডের যে আয়ন, মানে যে ক্লোরাইড আয়ন যেটা তোমার হচ্ছে আদান প্রদান, এটা হচ্ছে আমাদের মূলত ক্লোরাইড শিফট। ঠিক আছে, এখন এই যে ক্লোরিনটা, এই ক্লোরিনটা যখন এখানে প্রবেশ করতেছে এবং এখান থেকে হচ্ছে আমাদের কি বলতো সোডিয়ামের সাথে কিন্তু বিক্রিয়া করতেছে। ঠিক আছে, তাহলে বিক্রিয়া করে আমাদের এখন কি হয়ে যাচ্ছে বলতো, বিক্রিয়া করে কিন্তু আমার এখানে যে আদান প্রদানটা হচ্ছে, এটা হচ্ছে মূলত আমাদের কি বলতো ক্লোরাইড শিফট। তোমাকে মূল বই থেকে বোঝাইলে তুমি আরো ভালো করে বুঝতে পারো। ঠিক আছে, তাহলে প্রথম টিস্যু রাশিতে কিন্তু কার্বন ডাই অক্সাইড প্লাজমা আসতেছিল, এর পরবর্তীতে বই প্রবেশ করতেছে, এর পরবর্তীতে প্রবেশ করতেছিল হচ্ছে আমাদের কোথায় বলতো লোহিত কণিকায়। ঠিক আছে, তুমি একটু দেখো মূল বইতে আমরা একটু আসি, দেখো তোমরা এবার ভালো করে বুঝতে পারবা সেই জিনিসটা। দেখো আমি যে জিনিসটা আঁকছিলাম সেই জিনিসটা হচ্ছে এই, ঠিক আছে, সেই জিনিসটা হলো এই। এখন আসো এইখানে মূলত আমাদের কি বুঝতে হবে সেটা হচ্ছে দেখো আমাদের বাইকার্বনেট রূপে আমরা পড়ছিলাম দেখো 65%, তারপরে দেখো পড়ছি হচ্ছে আমাদের এখানে দেখো সোডিয়াম যেটা সেটা হচ্ছে প্লাজমার মাধ্যমে যাবে, আর এখানে যেটা আমাদের পটাশিয়াম সেটা হচ্ছে কিন্তু কণিকার মাধ্যমে যাবে। ঠিক আছে, জাস্ট এখানে তোমাকে এতটুকু পড়তে হবে। এখন আসো কি বলছিলাম, এই যে কার্বন ডাই অক্সাইড টিস্যু রস থেকে যেটা আসতেছিল সেটা হচ্ছে দেখো কি বলছে, এই যে টিস্যু রস থেকে কার্বন ডাই অক্সাইড প্রথমে প্লাজমায় আসবে বলছিলাম, তারপরে কোথায় যাবে বলতো লোহিত কণিকায়, কিন্তু এই যে প্রবেশ করতেছে, ঠিক আছে, এই যে প্রবেশ করতেছে, প্রবেশ করার শেষ। এখন তোমার কি হবে, আমাদের যে লোহিত কণিকার ভিতরে যে কার্বন ডাই অক্সাইড থাকে, ঠিক আছে, এই যে লোহিত কণিকার ভিতরে যে কার্বন ডাই অক্সাইডটা ছিল দেখো প্রবেশ করলো, এর সাথে কি দেখো পানির বিক্রিয়া ঘটবে। ঠিক আছে, তাহলে আমাদের কি হচ্ছে কার্বন ডাই অক্সাইডের সাথে পানির কিন্তু অলরেডি এবার কি হচ্ছে বিক্রিয়া করতেছে। তাহলে এই যে বিক্রিয়াটা ঘটতেছে, এই বিক্রিয়া ঘটে কি তৈরি করতেছে, আমাদের সেই কার্বনিক অ্যাসিড H2CO3 তৈরি করছে। ঠিক আছে, দেখো সেটা সেম ভাবে দেখো বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড উৎপন্ন করে। দেখো রক্তরসে কার্বনিক এনহাইড্রেস এনজাইম অনুপস্থিত থাকায়, অর্থাৎ কি রক্তরসে আসলে এটা খুব কম মাত্রায় থাকে। ঠিক আছে, এই জন্য অ্যাসিডটা উৎপন্ন, কার্বনিক অ্যাসিডটা উৎপন্ন হয়। ঠিক আছে, তাহলে আমাদের সেই কার্বনিক এনহাইড্রেস এনজাইমের সাহায্যে আর কি তৈরি করতেছিল কি কার্বনিক অ্যাসিড। ঠিক আছে, এতটুকু তো তৈরি হইলো। এখন কি হচ্ছে দেখো আমরা কিন্তু মূলত এই পর্যন্ত আসছি, এই জায়গা থেকে কিন্তু আমরা মূলত এই জায়গা থেকে আমরা জাস্ট এতটুকু আসছি। ঠিক আছে, পরবর্তী দেখো কি বলছে, লোহিত কণিকার উৎপন্ন যে আমাদের কার্বনিক অ্যাসিডটা, এটা হচ্ছে এখন বিশ্লিষ্ট, অর্থাৎ কি ভেঙে যাবে। ঠিক আছে, ভেঙে দুইটা আয়ন হবে, দেখো একটা হচ্ছে হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে কি বাইকার্বনেট আয়ন। দেখো আমি এখানে লিখছিলাম সেটা হচ্ছে একটা হচ্ছে বাইকার্বনেট আয়ন আর একটা হচ্ছে কি আমাদের হাইড্রোজেন। দেখো সব মিলে যাচ্ছে চিত্রের সাথে, সমস্যা নাই। পরবর্তীতে দেখো কি বলছে, এখন আসো এই যে এটা দেখো কি বলছে, লোহিত কণিকায় দেখো বেশি মাত্রায় কার্বনিক অ্যাসিডটা থাকে। ঠিক আছে, বেশি মাত্রায় যেহেতু কার্বনিক অ্যাসিডটা থাকে, অর্থাৎ এখানে কিন্তু প্লাজমার তুলনায় কিন্তু ঘনত্ব বেশি হয়। ঠিক আছে, প্লাজমার তুলনায় কিন্তু ঘনত্ব বেশি হয়। ঠিক আছে, এখন এই যে আয়ন, যেটা আয়নটা আমার এই যে দুইটা আয়ন, একটা আয়ন একটা আয়ন, ঠিক আছে, দেখো সেম ভাবে এই যে লোহিত কণিকা থেকে প্লাজমায় পরিব্যক্ত হয় এবং প্লাজমায় দেখো সোডিয়াম আয়নের সাথে মিলিত হয়। যখন আমাদের কি সোডিয়াম আয়ন, একটু আগে বললাম না যে সোডিয়াম আয়নটা হচ্ছে কিসের সাথে মিলিত হচ্ছে, বাইকার্বনেটের সাথে মিলিত হচ্ছে। বাইকার্বনেটের সাথে মিলিত হয় কি তৈরি করতেছে বলতো, সোডিয়াম বাইকার্বনেট। ঠিক আছে, সোডিয়াম বাইকার্বনেটটা হচ্ছে দেখো প্লাজমার সাথে, দেখো প্লাজমার সাথে হচ্ছে আয়নের সাথে যুক্ত করে সোডিয়াম বাইকার্বনেট উৎপন্ন করে, এবং লোহিত কণিকার সাথে দেখো পটাশিয়ামের সাথে মিলিত হয়ে লোহিত কণিকায় দেখো লোহিত কণিকার মাধ্যমে পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, পটাশিয়াম বাইকার্বনেট। তাহলে আমরা কি বলতে পারি, কিভাবে মনে রাখবো, যদি সোডিয়ামের সাথে বাইকার্বনেটটা যুক্ত হয় তাহলে সোডিয়াম বাইকার্বনেটটা হচ্ছে কিসের মাধ্যমে, আমাদের সোডিয়াম বলছিলাম দেখো সেটা হচ্ছে সোডিয়ামটা হবে হচ্ছে আমাদের প্লাজমার মাধ্যমে, আর আমাদের পটাশিয়ামটা যেহেতু ককা বলছিলাম তাহলে পটাশিয়ামটা কিসের মাধ্যমে, কণিকা। কোন কণিকা, লোহিত রক্ত কণিকা। ঠিক আছে, তাহলে লোহিত কণিকার সাথে যুক্ত দেখো এই আয়নটা পরিণত হয়। এবং দেখো যেটা বলছিলাম, তাহলে এখন আমি তো এতটুকু বুঝতে পারছি, এতটুকু ক্লিয়ার। এখন ক্লোরিন কিভাবে প্রবেশ করতেছে আর সোডিয়াম কিভাবে যাচ্ছে। ঠিক আছে, দেখো লোহিত কণিকার থেকে প্লাজমায়, তাহলে লোহিত কণিকা থেকে প্লাজমায় কার্বন ডাই অক্সাইড দেখো আগমনের। এখন তো এই যে আগমন হচ্ছে, ঠিক আছে, দেখো এখানে কি হচ্ছে সমতা বজায় রাখার জন্য তোমার কি প্রবেশ করবে বলছিলাম না, বাইকার্বনেটটাকে ওইখান থেকে বের হয়ে যাচ্ছে, আর না ক্লোরিন কি হচ্ছে প্রবেশ করতেছে। এই যে প্রবেশ বা আদান প্রদান, এটা হচ্ছে আমাদের মূলত ক্লোরাইড শিফট। ঠিক আছে, দেখো এই যে ক্লোরিনটা লোহিত কণিকায় প্রবেশ করে এবং লোহিত কণিকা দেখো পটাশিয়াম আয়নের সাথে যুক্ত হয়ে কি তৈরি করে, কেসিএল গঠন করে। ঠিক আছে, কেসিএল গঠন করে। পরবর্তী দেখো এখানে কি বলছে, লোহিত কণিকা থেকে বাইকার্বনেট আয়ন বেরিয়ে আসায় ঋণাত্মক আয়নের যে ঘাটতি হয়, যে ঋণাত্মক আয়নটা হচ্ছে, যেহেতু দেখো কি বলছে লোহিত কণিকা থেকে যে আয়নটা বের হয়ে যাচ্ছে, ঋণাত্মক আয়নটা বের হয়ে যাচ্ছে, তাহলে ওর ঘাটতিটা পূরণ করবে কে, সেই ঘাটতিটা পূরণ করবে কিন্তু আমাদের ক্লোরিন। ঠিক আছে,
তাহলে ওর ঘাটতির জন্য যেহেতু ক্লোরিনটা আসতেছে বা ঘাটতিটা পূরণ করতেছে, এই ঘাটতি পূরণ করাটাই হচ্ছে আমাদের, দেখো লোহিত কণিকা প্রবেশ করে এবং ঘাটতি পূরণ করে, এটা হচ্ছে ক্লোরাইড শিট। ঠিক আছে, অর্থাৎ কি এখান থেকে আয়নটা বের হয়ে যাচ্ছে। তাহলে একটা জিনিস যদি বের হয়ে যায় তাহলে সে তো হচ্ছে কম পড়ে গেল, কিন্তু কম পড়ে গেছে সে কি আয়ন প্রবেশ করতেছে? ক্লোরিন আয়ন কিন্তু প্রবেশ করতেছে। এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু সবাই একটু জানাও, এই জিনিসটা ক্লিয়ার কিনা, এই জিনিসটা ক্লিয়ার কিনা একটু জানাও। যদি না জানো তাহলে আমি আবারও বলে দিচ্ছি, সমস্যা নাই। ঠিক আছে, দেখো আমি একটু আবারও মুছে দিচ্ছি, ক্লিয়ার কিনা দেখো, আমি আবারও মুছে দিচ্ছি, আবারও পড়াচ্ছি, সমস্যা না, আরো একবার বোঝা দিচ্ছি সুন্দর করে। দেখো দেখো এই চিত্রের দিকে একটু তাকাও, তাহলে বুঝতে পারবা। এই চিত্রের দিকে দেখো, কি বলতেছিলাম যে আমাদের টিস্যু রস থেকে কার্বন ডাইঅক্সাইড প্রথমে কই আসবে? টিস্যু রস থেকে কার্বন ডাইঅক্সাইডটা প্রথমে কোথায় আসবে? প্লাজমায় আসবে। প্লাজমায় যেহেতু আসবে তাহলে প্রবেশটা করবে কোথায়? আরবিসি তে। তাহলে এইটা হচ্ছে আমাদের ছিল কিন্তু একটা আরবিসি, ঠিক আছে, এটা হচ্ছে আমাদের একটা কি বলতো? আরবিসি। তাহলে আরবিসি তে প্রথম প্লাজমায় আসলো, তার পরবর্তীতে আরবিসি তে প্রবেশ করলো। এখন আরবিসি তে যেহেতু প্রবেশ করতেছে, তাহলে কার্বন ডাইঅক্সাইডটা দেখো এই যে যেটা পড়তেছে সেটা হচ্ছে, দেখো এই যে লোহিত কণিকার মাধ্যমে যে কার্বন ডাইঅক্সাইড পানির সাথে বিক্রিয়া করে, দেখো পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? কার্বনিক অ্যাসিড। দেখো পানির সাথে বিক্রিয়া করে কি উৎপন্ন করছে? কার্বনিক অ্যাসিড তৈরি করছে। ঠিক আছে, এইটুকু ক্লিয়ার কিনা? কার্বনিক অ্যাসিড তৈরি করছে, এতটুকু তুমি ক্লিয়ার কিনা, বুঝতে পারছো কিনা? এবং কিসের সাহায্যে? কার্বনিক এনহাইড্রেজ এনজাইম। ঠিক আছে, কিন্তু এটা হচ্ছে আমাদের রক্তরসে খুব কম পরিমাণ থাকে, ফলে কি উৎপন্ন করে? আমাদের কার্বনিক অ্যাসিডটা তৈরি করে। ঠিক আছে, এইটুকু হচ্ছে তোমার বেসিক কথা। জাস্ট এতটুকু তুমি বুঝতে পারছো কিনা, এতটুকু, এতটুকু ক্লিয়ার কিনা জানো, এতটুকু তুমি ক্লিয়ার কিনা, এতটুকু ক্লিয়ার কিনা, এতটুকু জাস্ট দেখো আমরা এতটুকু পড়ছি এবং এখান থেকে জাস্ট এই 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 এতটুকু। ঠিক আছে, এর পরবর্তীতে কি হচ্ছে? আমার যে লোহিত কণিকার ভিতরে যে কার্বনিক অ্যাসিডটা তৈরি হয়েছে, এটা তোমাদের আজমল স্যারের মধ্যে লেখা আছে বিশ্লিষ্ট, অর্থাৎ কি ভেঙে যাবে। এখন ভেঙে দেখো দুইটা আয়ন তৈরি হবে, একটা হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন আর একটা হচ্ছে কিন্তু বাইকার্বনেট আয়ন, দুইটা। ঠিক আছে, দেখো সেই কথা বলছে, দেখো লোহিত কণিকার উৎপন্ন যে কার্বনিক অ্যাসিডটা ছিল সেটা বিশ্লিষ্ট হয়েছে দুইটা আয়ন, একটা হাইড্রোজেন, একটা হচ্ছে কি বাইকার্বনেট আয়ন, দেখো পরিণত হয়। তাহলে লোহিত কণিকায় যেহেতু বাইকার্বনেট আয়নের মাত্রাটা বেশি থাকবে, সেহেতু অর্থাৎ দেখো সঞ্চিত হওয়া, দেখো এর ঘনত্ব প্লাজমার তুলনায় আসলে তো বেশি, বুঝতে পারতেছি। যেহেতু বেশি, এখন কি হবে দেখো, এখন যেহেতু বেশি, দেখো প্লাজমার সাথে সোডিয়াম আয়নের সাথে মিলে, দেখো সোডিয়াম বাই কার্বনেট, এবং লোহিত কণিকায় পটাশিয়ামের সাথে মিলে কি করবে? পটাশিয়াম বাই কার্বনেট। ঠিক আছে, দুইটা জিনিস। এখন এইখানে তো হচ্ছে যেটা, এখন আসো, যেহেতু আমাদের লোহিত কণিকা বা প্লাজমা থেকে, এই যে লোহিত কণিকা বা প্লাজমা থেকে এই যে ঋণাত্মক আয়নটা বের হয়ে যাচ্ছে, ঋণাত্মক আয়নটা বের হয়ে যাচ্ছে, ঠিক আছে, এই ঋণাত্মক আয়নটা বের হয়ে যদি যায় তাহলে একটা ঘাটতি আসলে পড়ে যাবে না? দেখো এখান থেকে কার্বনিক অ্যাসিড ছিল, এটা ঘাটতিটা পড়ে যাচ্ছে, ওই ঘাটতিটা পূরণ করার জন্য এই যে ক্লোরিন প্রবেশ করতেছে লোহিত কণিকায়, এই যে প্রবেশ করা, এইটাই হচ্ছে মূলত আমাদের ক্লোরাইড শিফট। ক্লিয়ার? এটা হচ্ছে আমাদের মূলত ক্লোরাইড শিফট। যারা বুঝতে পারছো সবাই একটু ক্লিয়ার কিনা একটু জানাও কমেন্টে। ঠিক আছে, এতটুকু ক্লিয়ার? ক্লিয়ার কিনা একটু জানাও, ক্লিয়ার কিনা একটু জানাও, ক্লিয়ার কিনা একটু জানাও। জাস্ট আজকে ক্লাস এই পর্যন্ত ছিল, ঠিক আছে। তার মানে হচ্ছে আমরা আজকে গ্যাসীয় পরিবহন, এটা কিন্তু তোমাদের পরীক্ষায় সিকিউতে আসবে, এটা মাথায় রাখবা। এবং ক্লোরাইড শিফট বলতে কি বুঝে বা ক্লোরাইড শিফট কাকে বলে, এটা কিন্তু ক এবং খ নাম্বারের জন্য খুবই ইম্পর্টেন্ট। আজকে যে ক্লাসটা হলো এই অধ্যায়ের সবচেয়ে সৃজনশীল প্রশ্নের জন্য সবচেয়ে ইম্পর্টেন্ট বেশি হচ্ছে এটা। ঠিক আছে।